আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাসের 5 তারিখে মানে আজ থেকে 3 দিন আগে সরকার বেশ ঘটা করে জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করেছেন এবং সেই ঘোষণাপত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উনি পড়ে শুনিয়েছেন। ব্যাপক আয়োজন হয়েছিল, কিন্তু সেই আয়োজনের আনুপাতিক হারে জনসমাগম হয়নি। দোষ দেওয়া যায় যে আবহাওয়াটা খারাপ ছিল, টিপ টিপ বৃষ্টি পড়ছিল, সে কারণে হয়নি। আপনি দোষ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে, মান অভিমান চলছে। এখনই যখন এরকম মান অভিমান, তখন প্রশ্ন উঠতে পারে, এটা কি আলটিমেটলি সকলের কাছে গ্রহণযোগ্য কোনো ঘোষণাপত্র হয়েছে? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর ভবিষ্যৎ কী? এটা নিয়ে আলোচনা আগামীতে হয়তো আরও চলবে, কারণ যতই দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া আর ম্যাক্সিমাম দলই এই ঘোষণাপত্রের ব্যাপারে তাদের রিজার্ভেশন, মানে তাদের আপত্তি, তাদের অসন্তুষ্টি প্রকাশ করে চলেছেন। বলবেন যে এনসিপি তারা তো আনুষ্ঠানিকভাবে কিছু করেনি, কিন্তু এনসিপির অসন্তুষ্টিটা হলো সবচেয়ে বেশি এই কারণে এনসিপিতে যারা আছেন তারাই কিন্তু এই ঘোষণাপত্রের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। কিন্তু এনসিপির সেই যে মুখগুলো, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, সার্জিস আলম, এরা সবাই কিন্তু এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং তারা সেদিন কক্সবাজার চলে গিয়েছিলেন। এ নিয়ে এনসিপি বিব্রত হয়েছে। এনসিপি এই 5 জনকে শোকজ করেছে। 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অলরেডি 24 ঘন্টা শেষ হয়ে গেছে। জবাব কি দিয়েছে আমরা কিছুটা জানতে পেরেছি, কারণ এর মধ্যে কিছু কিছু জবাব কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও পেয়েছি এবং সেই জবাবগুলো খুব একটা মানে এনসিপির জন্য স্বস্তিদায়ক বলে আমার কাছে মনে হয়নি। যেমন এই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে বেশি ভোকাল যিনি ছিলেন তিনি হলেন হাসনাত আবদুল্লাহ। উনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। তাকেও যখন শোকজ করা হয়েছে, তিনি এর উত্তরে যেটা বলেছেন যে সেটা হলো যে এই তারা যে গিয়েছিল এটা ছিল এই অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের নীরব প্রতিবাদ। মানে তারা এই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলেছে। তো যে ঘোষণাপত্রকে হাসনাত আবদুল্লাহর মতো লিডাররা অসম্পূর্ণ বলে, সেই ঘোষণাপত্র আলটিমেটলি কি গৃহীত হবে, অথবা সেটা কি কোনো কার্যকর কিছু হবে, অথবা এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে যে উদ্দেশ্য তাদের ছিল সেটা কি বাস্তবায়িত হবে? এবং যে কথাটা হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনি বলেছেন যে এই ঘোষণাপত্রে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা ও মতামতকে, তো মুষ্টিমেয় গোষ্ঠীগুলি কারা? এটা কিন্তু আসলে চিন্তার বিষয়, গবেষণার বিষয়। আমি জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে দেখেছি, তারাও এই ঘোষণাপত্রকে সম্পূর্ণভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করেনি। এমনকি গণ অধিকার পরিষদও এই ঘোষণাপত্র সম্পর্কে বলেছেন যে তারা নাকি এই ঘোষণাপত্রের মাধ্যমে সরকারের কাছ থেকে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ঘোষণাপত্রটার মধ্যে কী ছিল? অনেকেই পড়ে বলেছেন, ভাই ঘোষণাপত্র তো বুঝলাম না, এতগুলি যেহেতু, এতগুলি সেহেতু, অর্থটা কী? হ্যাঁ, আপনারা দেখবেন এটা 28টা দফা ছিল। এই 28টার মধ্যে মোট যেহেতু দিয়ে শুরু হয়েছিল 21টা দফা এবং তারপর 22 থেকে 5 বার ছিল সেহেতু দিয়ে কথা। হ্যাঁ, তাহলে 21 আর 5 মিলল 26। শেষের 3টার মধ্যে কোনো সেহেতু এবং যেহেতু আমরা দেখতে পাইনি। যেহেতুতে যেগুলো হয়েছিল সেগুলো পুরো দেশের গত কয়েক বছরের কী কী ঘটেছে এই ভূখণ্ডে সেগুলোকে বর্ণনা করা হয়েছিল। আমি এখন এই প্রসঙ্গে আলাপ করতে যে এটা একটু বর্ণনা করতে চাই এই কারণে যে দেখুন, এই ঘোষণাপত্রের মধ্যে আমাদের স্বাধীনতা যে ঘোষণাপত্র ছিল অনেকটা তার আদলেই করা হয়েছিল।
মানে ওখানেও কিন্তু এরকম যেহেতু দিয়ে শুরু করা হয়েছিল, এবং যে ঘটনা ঘটেছিল, যে কারণে স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য ছিল, এগুলো তারা বর্ণনা করেছে। কিন্তু এখানে যেটা হয়েছে সেখানে আমার কাছেও এটাকে খুবই, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ঘোষণাপত্রটা হলো খুবই সাধারণ মানের একটা ঘোষণাপত্র হয়েছে। এর মধ্যে আহামরি কিছু নেই। এর জন্য 8 মাস 9 মাস 7 মাস সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এই সরকার নিয়ে আমি এটা ভাবিও না, আমি এটা কিছু বলিও না, যেহেতু এই সরকারটাকে আমি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে করি, কাজে তারা 7 মাস নিতেই পারে এরকম একটা অতি সাধারণ ঘোষণাপত্র তৈরি করার জন্য। আমি এখানে কিছু কথা বলবো, যে কথাগুলি আমার মনে হয় যে আমার কাছেও খারাপ লেগেছে এবং আমার কাছে এটা মনে হয় অর্থহীন মনে হয়েছে। যেমন 4 নম্বর ধারায় তারা কি বলেছে, ওই জায়গায় তারা এক কথা বলে, আমি পড়ে শোনাই, শুনুন। ওখানে বলেছে, যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় 75 সালের 7 নভেম্বর দেশে সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়। এইখানে ইতিহাসে বিকৃত করা হয়েছে। মাথায় রাখতে হবে, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বলতে যা বোঝানো হয় সেটা আসলে বাকশালের কারণে হয়নি। বাকশালের কারণে 75-এর 15 আগস্টের একটা হত্যা হয়েছে, একটা ম্যাসাকার হয়েছে। এটা যদি বলতেন তাহলে মানতাম, কিন্তু ওর জন্য 7 নভেম্বর সিপাহী না, তা হয়নি। 7 নভেম্বর সিপাহী বিদ্রোহ যেটা হয়েছে, এটা একটা পাল্টা কু হয়েছিল। খালেদ মোশাররফ একটা কু করেছিলেন, তার পরিবর্তে তার বিপরীতে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, যার সঙ্গে জাসদ জড়িত ছিল তৎকালীন। একদম এটি ইতিহাসে একটা বিকৃতি হতে পারে। আপনি 3 নম্বর ধারায় দেখেন, 3 নম্বর ধারায় বলা হয়েছে 72 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এটা একেবারে একপেশে একটা বক্তব্য, এই বক্তব্যটা গ্রহণই করা যায় না। দেখুন, আওয়ামী লীগ সরকারের যে শাসন আমল, যে 3.5 বছর যেটা ছিল আর কি, আমি যদি 72 থেকে ধরি, সেটা জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল, ইহা সত্য। এটা আমি নিজেও ওই সময় জীবিত ছিলাম, আমিও টুকটাক বুঝতাম। সেই দুর্ভিক্ষের কবলে আমরাও পড়েছিলাম। পরবর্তী সময়ে আমরা কিছু পড়াশোনাও করেছি, এটা সত্য। তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সেইটা তাদের শাসন করার যে ক্ষমতা, দক্ষতা, তার ব্যর্থতা ছিল। এর সঙ্গে সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগের সমস্যা থাকতে পারে, কিন্তু সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। আমাদের সংবিধান যেটা প্রণয়িত হয়েছিল সেটা গণপরিষদের মাধ্যমে প্রণীত হয়েছিল, সেখানে প্রণয়ন পদ্ধতিতে কোনো ঝামেলা নেই। বরঞ্চ এখন যেটা আলী রিয়াজ সাহেব করতে যাচ্ছেন, এটা হলো গিয়ে আপনার প্রণয়ন পদ্ধতি ত্রুটিযুক্ত। এইভাবে পৃথিবীর কোথাও সংবিধান হয় না। এই বিদেশ থেকে একজন উড়ে এসে সংবিধান বানালো, এটা হয় না। আগামীতে এই সংবিধান এই দেশের মানুষ মেনে নিবে না, বাস্তবতাকে মানতে হবে। এখন আপনি ক্ষমতার মধ্যে আছেন, যা ইচ্ছে তা বলতেছেন, কেউ কিছু বলতেছেন না আপনাদেরকে, কিন্তু এটা সবসময় থাকবে না রে ভাই, এটা মানবে না কেউ আপনাদের এই কথাগুলো। সেই জিনিসটাই আমি বলছি, একদম মানে 3 এবং 4 কেন বলবো, তথ্যের বিকৃতি করা হয়েছে এখানে। তো এটা কীভাবে হবে রে ভাই? আমি আরেকটা অনুচ্ছেদ, যেমন ধরেন আরেকটা জায়গায় 6 নম্বরে এবং 5 নম্বরের অনুচ্ছেদের কথা ধরুন আপনি। 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে কীভাবে এরশাদ বিরোধী আন্দোলন হলো, সে আন্দোলনের বর্ণনা দেওয়া হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে 111-এর কথা। ভালো কথা, আমি দুটোই মানলাম, কিন্তু এর মাঝখানে আরেকটা বড় ঘটনা বাংলাদেশে ছিল, যার মাধ্যমে একটা সংবিধান পরিবর্তন করতে হয়েছিল। সেটা কি ছিল? সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবিতে আন্দোলন। সে আন্দোলন ছিল বিএনপির বিরুদ্ধে। বিএনপি সরকার সেই দাবির প্রেক্ষিতে সে আন্দোলনকে মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকার দ্বারা বাধ্য হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী সময় 2014 নির্বাচনের আগে এই খালিউল হক সাহেবের মাধ্যমে সেটাকে বাতিল করে দেওয়া হয়। এই জন্য কিন্তু বিএনপি এখন আবার তত্ত্বাবধায়কের পক্ষে আন্দোলন করে। তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে আন্দোলনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হলো, সেই জিনিসটাকে তো আপনি ঘোষণাপত্র থেকে বাদ দিয়ে দিলেন। কেমন হলো? বিএনপিকে খুশি করার জন্য করেছেন? যদি করে থাকেন, ইতিহাস বিকৃত করেছেন, একদম ইতিহাস বিকৃত করেছেন। এটা ঠিক হয়নি। এই ধরনের অনেক কিছু আছে, অনেক কিছু, আমি অত ডিটেল আমি যাচ্ছি না, অনেক কিছু আছে। কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে, যে এই 28টা অধ্যায়ের মধ্যে এই কোটা প্রসঙ্গ আসছে 2 বার।
14 এবং 16 নম্বর অধ্যায় মানে আপনার অধ্যায়ে দফায়। কিন্তু এই দফার একবারও 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, যার মাধ্যমে এই কোটাটা বাতিল হয়েছিল প্রথমবার, সেটা উল্লেখই করা হয় নাই। কেন? ওটা নূর হক নূর করেছিল এই জন্য, ওদের সংগঠন করেছিল এই জন্য। এইটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা পক্ষপাত দুষ্ট একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র দিয়ে কি কি অর্জন করতে চাচ্ছে এই সরকার আমি জানি না, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা আনারি টাইপের ঘোষণাপত্র হয়েছে। 20 নম্বর অনুচ্ছেদ বলে আমি শেষ করব। 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনের পরে। তারপরে বলেছে, যেহেতু আমি 20 নম্বর ধারাটা সম্পূর্ণ পড়ে শোনাই, যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। মাথায় রাখবেন কি বলেছে, এই সরকারটা গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে, মানে সংবিধানই হলো সরকার গঠনের ভিত্তি। সুপ্রিম কোর্টের মতামত কীভাবে নিছে ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলতে যাচ্ছি ডক্টর ইউনূসের সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে। যদি সাংবিধানিকভাবে গঠন করা হয়ে থাকে, এই সরকারকে সংবিধান মেনে চলছে? তো যে সরকারের বৈধতাই নাই, যে সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক, সে সরকারের বৈধতা থাকে? আপনি বলবেন কিভাবে বৈধতা নাই, কিভাবে তারা সংবিধান ভাঙছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের সংবিধানে আছে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে হবে। আমাদের সংবিধানে আছে আপনার পেছনে যেখানে আপনি বসবেন রাষ্ট্রীয় সরকারি কর্মকর্তারা, বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে। আমাদের সংবিধানে আছে বঙ্গবন্ধুর সম্পর্কে কোনো অবমাননাকর কাজ অথবা কথা বলা যাবে না। এটা সংবিধানের পার্ট, মানে না আপনারা? যেভাবে বঙ্গবন্ধুর বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, ছবি ভাঙা হয়েছে, ছবিকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা তার পেছন থেকে বঙ্গবন্ধুর ছবি ছড়িয়েছেন, এটা কি সংবিধান সম্মত কাজ? করেন নাই তো। তাহলে সাংবিধানিকভাবে গঠিত সরকার যখন সংবিধানকে ক্রমাগত লঙ্ঘন করে, সেটাকে আপনি কী বলবেন? কিন্তু অবৈধ সরকার। প্রিয় দর্শক, এভাবে বিতর্ক তুললে আরও অনেক কিছু বলা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে। সেই দিক থেকে যদি আমরা বলি, ব্যারিস্টার ফোয়াদ উনি, পাশাপাশি গোলাম মরণী সাহেব উনি, পাশাপাশি কিন্তু উনিও মিস্টার মাসুদ কামাল, ওনার কথাগুলো আমরা শুনলাম। কিন্তু ওনাদের জায়গা থেকে বিভিন্নভাবে জুলাই ঘোষণাপত্রকে ব্যাখ্যা করা হয়েছে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষোভ আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গত 5-6 মাস আগে এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র শোনার পরে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে কারেকশনের কথাগুলো কিন্তু বারবার তুলেছিল। কিন্তু পরবর্তীতে ওনারা এই ঘোষণাপত্র পাঠ হওয়ার পর এখন কিন্তু এই বিষয়টি ওনারা বলছেন যে আর ওনারা যে সংশোধনী বা যে বিষয়গুলো অ্যাড্রেস করার কথা তুলেছিল সেগুলো কিন্তু কোনটাই আমলে নেওয়া হয় না এবং একটি আনারি টাইপের ঘোষণাপত্র ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেছেন এবং এখানে জন আকাঙ্ক্ষা এবং বিভিন্ন বিষয়গুলো যেটি তুলে ধরার কথা ছিল, এটি কোনো ধরনের ঘোষণাপত্রে এই বিষয়গুলো তুলে ধরা হয় না এবং এটি নিয়ে অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ আছে, বিশেষ করে এনসিপি, পাশাপাশি আপনার জামাতের মধ্যেও কিন্তু এই জাতীয় বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে। এবং এই বিষয়টি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ 2024 সালে জুলাই ঘটে যাওয়া জুলাই আগস্টের বৈধতার বিষয়গুলো যদি সামনে নিয়ে আসে আমরা, তাহলে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রটা জন আকাঙ্ক্ষা ছিল। পাশাপাশি বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলনটা করেছে তাদের বৈধতা দেওয়ার ক্ষেত্রেও এবং ইন্টার গভর্নমেন্টকে বৈধতা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। তো সেই বিষয়গুলো যদি বিবেচনা করা হয়, যে জুলাই ঘোষণাপত্র যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই ভাষণে বলার কথা, সেটি কিন্তু ব্যত্যয় ঘটে নাই। তো এই বিষয়গুলো যদি আমরা নেগেটিভ হিসেবে ইন্টার গভর্নমেন্টকে ধরা হচ্ছে এবং কাকে ওনারা খুশি করার জন্য এই বিষয়টি করেছেন সেটিও নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এবং এটি কিন্তু ইন্টার গভর্নমেন্টের জন্য অবশ্যই একটি নেগেটিভ দিক হলো এবং মানুষের মনেও কিন্তু ইন্টার গভর্নমেন্ট নিয়ে নানা ধরনের সন্দেহের বিষয়গুলো কিন্তু আছে।
তো আমরা নানা বিষয়গুলো থাকলেও নির্বাচন, পাশাপাশি বিচারিক ব্যবস্থা এবং আইন সংস্কারের যে বিষয়গুলো আছে সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছিল। সে আলোচনাগুলো কিন্তু এখন প্রায় স্থির হয়ে গিয়েছে এবং এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে দ্রুতই সমাধানের ইস্যুগুলো করা উচিত। বিশেষ করে বিচার, পাশাপাশি বিভিন্ন অপকর্মের ঘটনাগুলোকে সামনে নিয়ে আসে এই বিচারিক ব্যবস্থাগুলো কিন্তু তোলা উচিত। বিশেষ করে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে বিভিন্ন ভাবে মানুষের অঙ্গহানি, মৃত্যু, পাশাপাশি বিভিন্ন ঘটনাগুলো যে যারা দায়ী, প্রকৃত দায়ী তাদেরকে কিন্তু বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের ইস্যুগুলো কিন্তু সবাই কথা বলছে, কিন্তু সেটি কিন্তু ইন্টার গভর্নমেন্ট কোনো ধরনের কেয়ার করছে না, যেটির কারণে কিন্তু ইন্টার গভর্নমেন্ট প্রতিও ক্ষোভ তৈরি হচ্ছে। অথবা আমাদের আহ, আশা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে নিরপেক্ষতার প্রমাণ দিয়ে এই বিষয়গুলো দ্রুত সমাধান করবে।